হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একটা সিরিজ চালু করেছিলাম যেখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু কোর কনসেপ্ট নিয়ে জানতেছিলাম, তাই না? তো ওটারই আজকে ক্লাস 3, থার্ড ক্লাস, ঠিক আছে? তো তোমরা যারা আগের দুইটা ক্লাস দেখোনি তারা হচ্ছে ওই দুইটা ক্লাস দেখে এসে যদি এটা কন্টিনিউ করো, দেন আমার মনে হয় যে ভালো হবে। বাট সমস্যা নেই, আমরা আজকে ওইগুলোর সাথে রিলেটেড কিছু পড়বো না। তো তোমরা চাইলে এইটা ক্লাসটা শেষ করে তারপরে ওইগুলো শুরু করতে পারো, তাহলেও চলবে আর কি। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের মেন যে জানার জিনিস ওটা হচ্ছে র্যাভিট। এই যে রেভিট জিনিসটা আসলে কি, এই সফটওয়্যারটা আমরা কেন ইউজ করি, এটা দিয়ে আসলে কি কি করা যায়। তাছাড়াও আমরা আজকে 6D মডেলিং এবং 7D মডেলিং এর বেসিক জিনিস সম্পর্কে একটু জানবো আর কি, যে এটা জিনিসটা আসলে কি, 6D মডেলিং জিনিসটা আসলে কি, 7D মডেলিং জিনিসটা আসলে কি, এটা নিয়ে একটু টুকটাক জানবো। এটাই আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। তো তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট অথবা সিভিল রিলেটেড কাজের প্রতি আগ্রহী, কনস্ট্রাকশন রিলেটেড কাজের প্রতি আগ্রহী, তারা হচ্ছে এই ক্লাসটা দেখতে পারো। আই হোপ তোমাদের উপকারে আসবে। চলো আমরা শুরু করি। বিএমআই এবং রেভিট, একটি ভবনের ডিজিটাল জীবন হচ্ছে এটা। এটা বলে আজকে ক্লাসে শুরু করা যেতে পারে। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো পড়িয়েছি, জাস্ট একটু রিভিউ করার জন্য বলে রাখি, অটোক্যাড মেনলি হচ্ছে 2D ডিজাইন সফটওয়্যার। 3D করা যায় না বিষয়টা এমন না, বাট এটা শুধুমাত্র জ্যামেট্রিক লাইন হিসাবে সবকিছুকে বোঝে। বাট রেভিটটা আসলে কি, এটা একটা বাস্তব এবং বুদ্ধিমান অবজেক্ট। এটা সবকিছুকে আসলে যেভাবে তুমি দেখাতে চাচ্ছ ওইভাবেই বুঝে। এটা প্রত্যেকটি এলিমেন্টের মানে আসলে বুঝতে পারে। ধরো তুমি একটা ইট দেখাচ্ছ, ওই ইটটা যে আসলে আছে এটা ও ফিল করতে পারে, মানে বুঝতে পারে আর কি। কিন্তু অটোক্যাড বা এই ধরনের সফটওয়্যারগুলো আসলে শুধুমাত্র ওটাকে একটা জ্যামিতিক উপায়ে দেখে, এটা জিওমেট্রিক্যাল শেপ হিসেবেই বুঝে। ওর বাস্তব অস্তিত্ব আসলে বুঝতে পারে না, এই আর কি। রেভিট জিনিসটা আসলে কি, কাগজে ছবি আঁকা নয়, এটি ভার্চুয়াল লেগো ব্লক দিয়ে সরাসরি 3D বিল্ডিং তৈরি করা। তো আমরা ছোট বয়সে সবাই আসলে ওই যে ব্লক নিয়ে খেলা করেছি না, আমরা ব্লকের উপর একটার উপর একটা দিয়ে দিয়ে বিল্ডিং তৈরি করতাম, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তৈরি করতাম, বিভিন্ন ধরনের স্ট্রাকচার দাঁড় করাতাম। ওই সেম জিনিসটাই হচ্ছে যে আমরা রেভিট দিয়ে করি। বিভিন্ন ধরনের মানে ভার্চুয়াল কিছু লেগো ব্লক আছে, ওগুলো আমরা ইউজ করে করে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের স্ট্রাকচার বিল্ড আপ করতে পারি, অথবা বিল্ডিং তৈরি করতে পারি, এগুলাই আর কি বলা আছে। আচ্ছা, তো আমরা রেভিটটা কেন ইউজ করব, এটা তো কোশ্চেন হওয়া উচিত। যে আরও তো অনেক সফটওয়্যার আছে স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য বা হচ্ছে যে আদার কাজ করার জন্য, তারপরেও কেন আমরা রেভিটটা ইউজ করব। এটার একটা সহজ মানে কারণ হতে পারে প্যারামেট্রিক্স মডেলিং করা যায় এটা দিয়ে। এখন প্যারামেট্রিক্স মডেলিং জিনিসটা কি, তোমরা যদি একটু মানে সহজ কথায় বলতে চাই, যেমন ধরো একটা বিল্ডিংয়ের তো অনেক কম্পোনেন্ট থাকে, যেমন বিম থাকে, কলাম থাকে, উইন্ডো থাকে, ডোর থাকে, তাই না? তাছাড়াও তো আরও অনেক স্ট্রাকচারাল জিনিসপত্র আমাদের বিল্ডিংয়ের মধ্যে রাখতে হয়। যেমন তুমি ধরো বিল্ডিং থেকে একটু বাইরে একটা বারান্দা রাখলা, তারপরে বিল্ডিংয়ের প্রত্যেকটি ইট, প্রত্যেকটা রেইনফোর্সমেন্ট বার, সব কিছু তো একটা কম্পোনেন্ট নাকি? তো এই যে কম্পোনেন্টগুলো রাখলাম, হ্যাঁ, যদি তুমি 3D সফটওয়্যার যেগুলো আছে যেমন অটোক্যাডে যদি তুমি কাজ করো, ধরো তুমি একটা ইটের দৈর্ঘ্য পাল্টালে, কথার কথা, ধরো তুমি একটা ইটের দৈর্ঘ্য পাল্টালে, ও শুধুমাত্র ওইটুকুই পাল্টিয়ে বসে থাকবে। ও ওইটার উপর বেস করে অন্য কাজ করতে পারে না। বা ধরো তুমি প্যারামেট্রিক্স মডেলিং এ কি হয়, ধরো তুমি তোমার বিল্ডিং এ 100টা জ্বালানো আছে, 100টা উইন্ডো আছে, তুমি যদি একটা উইন্ডোর দৈর্ঘ্য পাল্টে দাও, ও ধরে নিবে যে অন্য উইন্ডোগুলো তুমি এভাবে করতে চাও, ফলে ও অটোমেটিক্যালি কাজটা করে ফেলতে পারবে। তুমি একটা দরজার দৈর্ঘ্য পাল্টাতে চাও, অথবা কোনো একটা ম্যাটেরিয়ালের তুমি সিকোয়েন্স পাল্টাতে চাও, সবকিছু আসলে তুমি যদি একটা পাল্টে ফেলো, ও বাকিগুলোকে ওইভাবে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। এটাকে আসলে প্যারামেট্রিক্স তোমার কি বলে, মডেলিং বলে। এটাই লেখো লেখা আছে, এক জায়গায় পরিবর্তন করলে সব জায়গাতে অটো আপডেট হয়ে যায়। এটাই হচ্ছে প্যারামেট্রিক্স মডেলিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আসি, এই যে তুমি রেভিটটা ইউজ করবা, রেভিটটা ইউজ করার আরও একটা বড় কারণ হতে পারে এলিমেন্টের হায়ারার্কি। আমরা রেভিট হায়ারার্কি নামে এটাকে চিনি। এটা আসলে কি জিনিস, এটা আসলে একটা জিনিসকে কয়েকটা কম্পোনেন্টে ভাগ করে ফেলে। যেমন তোমাকে যদি একটু সহজ ভাষায় আমি বলি, একটা বিল্ডিং এ তো অনেক ধরনের জ্বালানা থাকে, তাই না? হতে পারে সেটা 2 পাল্লার জ্বালানা, হতে পারে সেটা 1 পাল্লার উইন্ডো, তাই না? হতে পারে স্লাইডিং উইন্ডো। তো এই সকল ধরনের উইন্ডোকে ও একটা ক্যাটাগরির মধ্যে আনতে পারে। ধরে নিলাম যে একটা ক্যাটাগরি, তার নাম হচ্ছে উইন্ডো। এটা তো এখানে বলা আছে অলরেডি, যে ক্যাটাগরিটা যদি উইন্ডো হয়, এই উইন্ডোর ফ্যামিলি কি হতে পারে, একটা ফ্যামিলি হতে পারে 2 পাল্লার উইন্ডো, একটা ফ্যামিলি হতে পারে যে স্লাইডিং উইন্ডো, স্লাইডিং উইন্ডো। একটা ফ্যামিলি হতে পারে ধরে নাও তুমি যে 1 পাল্লার উইন্ডো।
এক পাল্লার উইন্ডো, তাই না বলো? মানে এই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো ফ্যামিলি আসে। আবার এই প্রত্যেকটা ফ্যামিলির আন্ডারে অনেকগুলো টাইপ আসতে পারে। যেমন যে 2 পাল্লার যে তোমার যা উইন্ডোটা আছে, এটা টাইপ হইতে পারে 36 ইঞ্চ বাই হচ্ছে 48 ইঞ্চ, হতে পারে 12 ইঞ্চ বাই 13 ইঞ্চ, 5 ইঞ্চ বাই 7 ইঞ্চ, হতে পারে না এমন। তো এই দেখো, প্রথমে সবগুলা যে উইন্ডো আছে সবগুলোকে একটা ক্যাটাগরির মধ্যে আনলাম, সেটা হচ্ছে যে উইন্ডো। উইন্ডো বললেই রেভিট বুঝবে যে তুমি এত সবকিছুকে বোঝাচ্ছ। সেটা হতে পারে 2 পাল্লার উইন্ডো, হতে পারে 1 পাল্লার উইন্ডো, হতে পারে স্লাইডিং উইন্ডো, সবকিছুকে আসলে এই একটা ক্যাটাগরির মধ্যেও আনতে পারে। তারপরে তুমি যখন বললা যে হ্যাঁ ক্যাটাগরিতে উইন্ডো, এর মধ্যে আমি চাচ্ছি যে স্লাইডিং উইন্ডো, তো ও তখন স্লাইডিং উইন্ডোকে সিলেক্ট করতে পারবে। তারপর তুমি বললো যে স্লাইডিং উইন্ডো তো বুঝলাম, আমি চাচ্ছি যেগুলোর আকার আসলে আছে 12 ইঞ্চ বাই 13 ইঞ্চ, ওটা আমি চাচ্ছি। তখন ও আসলে ওইটাকে স্পেসিফিক করতে পারে। এখন তুমি বললা যে ইনস্ট্যান্স জিনিসটাকে তুমি যদি বলি একটু, ইনস্ট্যান্স মানে হচ্ছে যে ওইটার অবস্থান কোথায় আছে। তাহলে তুমি বললা যে হ্যাঁ ক্যাটাগরিটা হচ্ছে যে উইন্ডো, উইন্ডোটার ফ্যামিলি হচ্ছে ধরো স্লাইডিং উইন্ডো, স্লাইডিং উইন্ডোর মানে টাইপটা হচ্ছে যে ধরো 12 ইঞ্চ বাই 13 ইঞ্চ, আর এটা আছে হচ্ছে 2 তলার যে বাথরুম, তার যে উইন্ডোটা আছে ওটা। তখন ও একদম স্পেসিফিক জায়গাটাকে মানে আইডেন্টিফাই করতে পারে। এটাকেই বলা হচ্ছে তোমার এলিমেন্টের হায়ারার্কি মেনটেন করা। ও সব কিছুকে ক্লাসিফাইড করতে পারে। এটাই হলো তোমার এলিমেন্টের হায়ারার্কি বা অবজেক্টের বংশ তালিকা। ঠিক আছে, এটার কারণেও আসলে ডেভিড ব্যবহার করা যেতে পারে। এরপরে দেখো আসে সেন্ট্রাল মডেলিং বা যৌথ কাজ। এখন ধরো যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, ওখানে তো শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে বিষয়টা তো এমন না, ওখানে দেখা যাচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরও কাজ করে। এখন সবাই তাদের ব্যক্তিগত যদি প্রজেক্ট তৈরি করতে থাকে, তাহলে ওটা যখন তুমি কম্বাইন করবা, ওটা কম্বাইন করা অনেক মানে কমপ্লিকেটেড হয়ে যায়। ধরো আমি ধরো একটা স্ট্রাকচারের ডিজাইন করলাম, ওটার উপরে ধরো যখন মেকানিক্যাল ডিজাইন করা হবে, তখন আমি ওটাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে পাঠালাম, ওটাকে নিজের মতো করে ডিজাইন করলো। তো আমাদের যে কম্বিনেশন, আমাদের যে কানেক্টেড যে ব্যাপারটা থাকার কথা ছিল, ওটা কিন্তু নাই। রেভিট ঠিক এই জায়গাটাতেই কাজ করতে পারে। ও একটা কমন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারে, একটা কমন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারে, যেখানে আমরা সবাই সবার মডেলটাকে দেখতে পারবো এক জায়গা থেকে, একটা প্ল্যাটফর্ম থেকে, এবং সবাই ওটাকে এডিট করতে পারবো। ধরো আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমি একটা উইন্ডোর আকার পাল্টে ফেললাম, তো যে হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওটা দেখতে পাচ্ছে যে আমি আসলে এইখানে দেখো জানালাটার সাইজটা পাল্টে ফেলেছি, তো সেই অনুযায়ী ও আবার মডেলিংটা করতে পারবে। মানে বুঝতে পারলে, আমরা একটা যৌথ কাজের প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম, যেখানে আমরা 3 জন মিলে বা 3 ধরনের ইঞ্জিনিয়াররা মিলে একটা প্রজেক্টের উপরে এট আ টাইম কাজ করতে পারতেছি। এটাই হচ্ছে মেইনলি সেন্ট্রাল মডেলিং বা হচ্ছে তোমার কমন ওয়ার্কপ্লেস তৈরি করা বা যৌথ কাজ করার বিষয়টা। আচ্ছা, এখন যখন আমরা একটা 3D মডেলিং করি, তো শুধু মডেলিং করে দিলেই তো আসলে হয়ে যায় না, ওটা যে কতদিন ধরে চলবে। ধরো আমি একটা বিল্ডিং তৈরি করলাম, ওটা সামনের 100 বছর বা 50 বছর ধরে চলবে। ওই 50 বছরে কি পরিমাণ মেইনটেনেন্স হবে বা কি পরিমাণ খরচ হবে, এটাও তো আমাকে এস্টিমেট করে দিতে হবে মালিককে, নাকি? তাহলে সে বুঝবে কিভাবে যে আমি কি পরিমাণ খরচ এখন করতেছি, আমি সামনে কি পরিমাণ খরচ করতে হবে। তো এখানে আসলে 6D মডেলিং আর 7D মডেলিং এর মানে কাজটা ঠিক আসে। আমরা এই দুটো সম্পর্কে একটু দেখবো। দেখো, প্রথমে আমরা আসি ধরো 6D মডেলিং জিনিসটা কি একটু বুঝি। বিদ্যুৎ এবং পরিবেশ সাশ্রয়। এমন অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করলে ধরো বাড়ির মধ্যে খুব সহজে তাপ ঢুকতে পারে না। ফলে কি হবে, ধরো আমার বাড়িতে আমি এমন ম্যাটেরিয়াল ইউজ করেছি যার ফলে কি খুব সহজে সূর্যের আলোগুলো আমার বাড়িতে পেনিট্রেট করতে পারতেছে না। ফলে সূর্যের আলোগুলো আমার বাড়িতে যেহেতু পেনিট্রেট করতে পারতেছে না, ফলে কি আমার বাড়ি ঠান্ডা থাকতেছে। ফলে আমি এসি কম ইউজ করব, তার ফলে কি আমি ফ্যান কম ইউজ করবো, ফলে আমার ইলেকট্রিসিটি যে বিল, এটা কি কম আসবে না বলো? হ্যাঁ, কম আসবে। তারপরে ধরো আমি এমন এমন উইন্ডো ইউজ করলাম যার ফলে কি সূর্যের আলোটা বা ন্যাচারাল যে লাইটটা আছে ওটা সরাসরি আমার বাড়িতে ঢুকতে পারতেছে। তো এর ফলে কি হবে, আমার লাইট জ্বালানোর খরচ কমবে। দিনে যখন আমার পর্যাপ্ত আলো আছে, তখন আমাকে আর লাইট জ্বালাতে হবে না। ফলেও দেখো ইলেকট্রিসিটি বিলটা কমতেছে না বলো? ফলে কি কার্বন এমিশন কমবে, কারণ ইলেকট্রিসিটি তৈরি করতে তো কার্বন দরকার, কার্বন মানে কয়লা পোড়াতে হয়, রাইট? তো ওইখান থেকে সব দিক থেকে কি হয় আসলে, আমার নিজেরও আমি ইকোনমিক্যালি আমি সেফ থাকতেছি, আমার পরিবেশটাও দেখো সুরক্ষিত থাকতেছে, এই আর কি। তো দেখো এটাই কি বলতেছে, দেখো আমরা ম্যাটেরিয়ালের পরিমাণ কমাতে পারি, ম্যাটেরিয়ালেরকে যে কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করবো এটা আমরা মডিফাই করতে পারি। এর ফলে কি হয়, কার্বন এমিশনটা কমে যায়। তো এই যে ম্যাটেরিয়ালের পরিমাণ আর যে কার্বন এমিশন ফ্যাক্টর, এগুলো যদি গুণ করি, এটাকে বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। বুঝতে পারলে? এখন দেখো এখানে একটা ওয়ার্ড আছে LEED সার্টিফাইড। এটার মানে তোমাদের যদি একটু বলি আমি, LEED মেইনলি হচ্ছে তোমার লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এটা হচ্ছে ইউএস ভিত্তিক একটা তোমার সংস্থা, তারা হচ্ছে যে এই সার্টিফিকেটটা দেয়।
সরি। তো বাংলাদেশের অনেকগুলো কোম্পানির মধ্যে আসলে এই সার্টিফিকেটটা আসলে আছে, ঠিক আছে। তারা আসলে LEED সার্টিফাইড, মানে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইনের উপর সার্টিফাইড। মানে তাদের যে কনস্ট্রাকশন বা তাদের যে বিল্ডিংগুলো আছে এগুলো আসলে মানে এনার্জি এফিশিয়েন্ট, সাথে সাথে এনভায়রনমেন্টালিও ফ্রেন্ডলি, এটাকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এখন ধরো 7D BMI, এটা আসলে কি বোঝায়? ধরো এটা আসলে 50 বা 100 বছরের ডিজিটাল ডায়েরি। মানে ধরো তোমার বাড়িতে বিভিন্ন জায়গায় তুমি পাইপ ইউজ করতেছো, মোটর ইউজ করতেছো, এগুলো যদি কোনো এক সময় যদি নষ্ট হয়ে যায়, তো এটা তোমাকে আসলে এই BMI অটোমেটিক্যালি সিগন্যাল দিতে পারবে যে তোমার এই জায়গার পাইপটা নষ্ট হয়ে গেছে, ওটা তুমি ঠিক করো। তোমার এই জায়গার এসি সিস্টেমটা নষ্ট, এই জায়গার তোমার জলের যে লাইনটা আছে এটা নষ্ট হয়ে গেছে, এটা তুমি ঠিক করো। তারপরে তোমার এই পাইপের জন্য এত বছরের ওয়ারেন্টি আছে, এই ওয়ারেন্টিটা কালকে শেষ হয়ে যাবে, তুমি দেখো আজকে কোনো সমস্যা আছে কিনা, এমনভাবে তোমাকে আসলে অ্যালার্ট দিতে পারবে। এটাই হচ্ছে তোমার 7D মডেলিং। বুঝতে পারলে কিনা? যেমন এখানে দেখো একটা সহজ চিত্রের মাধ্যমে দেখানো আছে, যদি একটু খেয়াল করো যে একটা কাইন্ড অফ এক্সরে টাইপের জিনিস, তোমার বাড়িতে অনেক ধরনের পাইপ আছে, তো এই জায়গাটাতে দেখো ফল্ট আছে, এটা তুমি মানে সম্পূর্ণটা না দেখে মানে বুঝতে পারবা। আগে আগে কি হতো, ধরো তোমার বাড়ির কোনো একটা পাইপের লিকেজ দেখা গেছে, তোমাকে সম্পূর্ণটা খুঁড়তে হতো, দেয়ালটা খুঁড়ে তোমাকে দেখতে হতো যে আসলে কোন জায়গাটাতে তোমার লিকেজটা দেখা যাচ্ছে, বাট এখন এটা আর করতে হয় না। এটা আসলে 7D মডেলিং এর একটা ভালো দিক আর কি। তোমাকে অটোমেটিক্যালি অ্যালার্ট দিয়ে দিবে, AI অ্যালার্ট, যে আগামী সপ্তাহে লিফটের ক্যাবেল বদলাতে হতে পারে, এমন আর কি। তো এটাই হচ্ছে তোমার 3D মডেলিং, যেটা একদম সিম্পল মডেলিং। সেখান থেকে 6D মডেলিং, যেটা আমাকে বলে যে তোমার বাড়িটা কতটা এনার্জি এফিশিয়েন্ট, কতটা এনভায়রনমেন্টালি এফিশিয়েন্ট। সেখান থেকে শুরু করে একদম 7D মডেলিং পর্যন্ত, মানে তোমার বাড়িটা তুমি কবে মেনটেনেন্স করবা, কিভাবে মেনটেনেন্স করবা, এইগুলো সবই তুমি এই 6D মডেলিং বা 7D মডেলিং এর মধ্যে পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে BMI বা এটা ইউজ করার আসলে মূল উদ্দেশ্য, বিল্ডিং ইনফরমেশন মডেলিং ইউজ করার মূল উদ্দেশ্য। তো এটাই বলছে, দেখো BMI শুধু ইট পাথর নয়, একটি জীবন্ত ডাটাবেস। এটা শুধুমাত্র যে তুমি একটা ইট পাথর দিয়ে একটা বিল্ডিং তৈরি করলে বিষয়টা এমন না, এটা একটা জীবন্ত ডাটাবেস। কতটা তুমি ইট ইউজ করলা, কতটা তুমি সিমেন্ট ইউজ করলা, কতটা তুমি বালি ইউজ করলা, কতটা কতটা তুমি ধরা হচ্ছে যে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট ইউজ করলা, এটা আসলে ওটার পরিমাণ, ওটার ক্যাপাসিটি, ওটার লোড বিয়ারিং ক্যাপাসিটি বলো, সব কিছু তুমি এই BMI সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করতে পারবা। এই জন্য আমরা এটা শিখি। তো আজকের ক্লাস জুড়ে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে রেভিট আসলে জিনিসটা কি, এই সফটওয়্যারটা আমরা কেন ইউজ করি, এটা ইউজ করার 3টা প্রধান কারণ আমরা শিখলাম। যেমন হচ্ছে প্যারামেট্রিক মডেলিং করতে পারি এটা দিয়ে আমরা, এই জন্য আমরা এটা ইউজ করব। আমরা এটা দিয়ে এলিমেন্টের হায়ারার্কি করতে পারি, ফলে এটা আমাদের কনস্ট্রাকশনের কাজকে সহজ করে দেয়, ফলে এটা আমরা করব। এর বাইরেও হতে পারে আমরা সেন্ট্রাল মডেলিং করতে পারি, মানে অনেক ধরনের ইঞ্জিনিয়াররা এক জায়গায় বসে একটা প্রজেক্টের উপরে একটা টাইম কাজ করতে পারে, এটা হচ্ছে সেন্ট্রাল মডেলিং। এটা আমরা করতে পারি এই রেভিট দিয়ে, ফলে আমাদের কাজগুলো সহজ এবং দ্রুত হয়। এই সকল কারণে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। এর বাইরেও 3D মডেলিং এর বাইরে যে 6D মডেলিং বা 7D মডেলিং আছে, এটা সম্পর্কে তোমাকে একটু বললাম। তারপরে LEED, এটা আসলে কি জিনিস তোমাকে একটু বললাম। সরি, আশেপাশে প্রচুর ধোয়া, এই জন্য আসলে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো এনিওয়ে, তো আশা করি ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ হলো। একটু যদি কিছু বুঝে থাকো এবং যদি ভিডিওটা তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়, আমি রেকমেন্ড করি যে তুমি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনটাতে ক্লিক করো, কমেন্ট করতে পারো চাইলে। এনিওয়ে, তো পুরা ক্লাস জুড়ে আমি ছিলাম অভিজিৎ সাহা, পড়াশোনা করতেছি সাস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ধন্যবাদ সবাইকে এতটা মনোযোগ দিয়ে পুরা ক্লাসটা দেখার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে এর ফার্দার টপিকটা নিয়ে। ততক্ষণ সুন্দর থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।